গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির অর্থনীতি, থমকে গেছে কলকারখানা, বিপর্যস্ত জনজীবন, দ্রুত সমাধানের আশ্বাস পেট্রোবাংলার। রাষ্ট্র পুনর্গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। স্নাতক পর্যন্ত নারী শিক্ষা, অবৈতনিক সহ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পোশাক ব্যাগ বিতরণের ঘোষণা। এবং অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জিতে রেকর্ড গড়ল বাংলাদেশ। ডারউইনে অজিদের 9 উইকেটে হারালো টাইগাররা, প্রধানমন্ত্রীর অভিনন্দন। আমন্ত্রণ চ্যানেলে দেশের কথায়, সাথে আছি আমি সুমাইয়া সুমি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কিশোরগঞ্জ সফরে এসে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি জানান, পর্যায়ক্রমে দেশের সব খাল ও জলাশয়ে পোনা অবমুক্ত করা হবে এবং সরকার সর্বদা কৃষকদের পাশে থাকবে। প্রশাসন ও সামাজিক নিরাপত্তায় কয়েকটি বড় পদক্ষেপের ঘোষণা দিয়ে তিনি স্নাতক পর্যন্ত নারী শিক্ষা, অবৈতনিক করা মেধাবী ছাত্রীদের উপবৃত্তি প্রদান এবং প্রাথমিক পর্যায়ে 1,20,000 সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে বিনামূল্যে পোশাক ও ব্যাগ বিতরণের কথা জানান। বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপের সমালোচনা করে তিনি শান্তি শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনের আহ্বান জানান এবং রাজনৈতিক বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন। পরে তিনি জাতীয় মৎস্য পক্ষ 2026-এর উদ্বোধন সহ দিনব্যাপী নির্ধারিত অন্যান্য কর্মসূচিতে অংশ নেবেন। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। দেশের জনসংখ্যার যেহেতু অর্ধেক নারী, কাজে এই নারী সমাজকে যদি আমরা পেছনে রাখি, ফেলে রাখি পিছনে, তাহলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। এবং সে কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, বর্তমান সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে নারীদের শিক্ষা অনার্স পর্যন্ত ফ্রি করে দেওয়া হবে, সকল খরচ সরকার বহন করবে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আপনারা দেখেছেন আমরা যেমন এই ব্যবস্থা গ্রহণ করেছি, একই সাথে গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকা হাজার হাজার প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে, যারা গরিব মানুষের বাচ্চা, যে গরিব মানুষের সন্তান, তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে বছরে একবার করে স্কুল ড্রেস দিতে চাই। শুধু স্কুল ড্রেসই নয়, এই কয়েক লক্ষ বাচ্চাকে, প্রায় 1,20,00,000 বাচ্চা, এই বাচ্চাদেরকে আমরা স্কুল ড্রেসের সাথে আমরা স্কুল ব্যাগও পৌঁছে দিতে চাই। গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটে দেশের বিভিন্ন জেলায় শিল্প উৎপাদন, ব্যবসা বাণিজ্য ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তৈরি পোশাক খাতে উৎপাদন অর্ধেকে নেমে আসায় অর্থনীতি নিয়ে উদ্বেগ বাড়ছে। নেত্রকোনায় চাহিদার অর্ধেকেরও কম বিদ্যুৎ পাওয়ায় 10 থেকে 18 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে, যার প্রভাব পড়েছে ক্ষুদ্র শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানে। পাশাপাশি গ্যাস সংকটে জেলার হাজার হাজার সিএনজি চালক কর্মহীন হয়ে পড়েছেন। অন্যদিকে জামালপুরে 4 দিন ধরে মেইন পাইপলাইনে সরবরাহ বন্ধ থাকায় একমাত্র ফিলিং স্টেশন থেকে গ্যাস না পেয়ে চালক ও বাসাবাড়ির গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন। তবে পেট্রোবাংলা জানিয়েছে, মহেশখালীর 2টি এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ বাড়ানো হয়েছে। আশা করা হচ্ছে আগামী 2-1 দিনের মধ্যে গ্যাস ও সিএনজি স্টেশনগুলোর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। কালকে তো না, পরশু দিনকে আরও কম ছিল, অনেক কম ছিল পরশু দিনকে। তো আজকে তো আছে 100 প্রেসারে তো আপনার মনে করেন গাড়ি চালানো সম্ভব না। সরকার তো বলছে বাড়বে, তো বাড়তে পারে, ঠিক আছে। তো দেখি আমরা আগামীকাল ইনশাল্লাহ বাড়ে কিনা। আজকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় সিরিয়াল আছে, বড় বড় সিরিয়াল আছে, তবে এখানে একটু কম আছে আর কি, বুঝছেন। গ্যাস, হ্যাঁ, এখানে একটু কম সিরিয়াল দেখলাম, যে মোটামুটি ভালো আছে, স্বাভাবিক প্রেশার মোটামুটি ভালো আছে। হ্যাঁ, গ্যাস লাইনে নাই, লাইনে না থাকার কারণে আমি আজকে 3 দিন যাবত এখানে আটকা, গ্যাস পাচ্ছি না। না খেয়ে কষ্ট করতেছে, আমরা তো গ্যাস পাইতেছি না। আমরা গ্যাসে খুব কষ্ট হয়ে আছি। সরকারের কাছে আবেদন, আমরা গ্যাস চালি, আমরা খুশি। এটাই আমাদের আবেদন সরকারের কাছে, আমাদেরকে একটু ব্যবস্থা করেন, গ্যাসের একটু গ্যাস দেন, একটু আমরা চলাফেরা করি না, আমরা চলতে পারতেছি না। বিকল্প সৌরবিদ্যুতের দিকে আমরা ধাবিত হই বা সৌরবিদ্যুৎটাকে যদি ইনকারেজ করতে পারি, তাহলে কিন্তু এই যে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যারা, এরা বিকল্প হিসেবে 2 ঘন্টা 3 ঘন্টা যদি বিদ্যুৎ নাও থাকে, তখন তারা এই বিকল্প সোর্সটা কিন্তু ইউজ করতে পারে। দর্শক, রাজধানীর মগবাজার সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস সংকটের সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী শফিক আহমেদ। সুমিত যেমনটা বলছিলেন, দীর্ঘ 25 দিন পর কিন্তু গ্যাস সংকটের
একটি স্বস্তি মিলতে যাচ্ছে। গতকাল শনিবার থেকে কিন্তু সামিট এবং এক্সিলেটর দুটি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রিডে, যার কারণে গতকাল রাত থেকে কিন্তু গ্যাসের যে প্রেশার ছিল সেটি কিন্তু বাড়তে শুরু করেছে। তারপরেও কিন্তু রাজধানীতে যে গ্যাসের দীর্ঘ লাইন এবং সংকট সেটি কিন্তু রয়ে গেছে। তো পেট্রোবাংলা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু জাতীয় গ্রিডে অতিরিক্ত গ্যাস সংযোগ করা হয়েছে এবং একটি বয়লারের মাধ্যমে সেটি সরবরাহ করা সম্ভব হচ্ছে, তো সপ্তাহখানেকের মধ্যে এই গ্যাস সংকট অনেকটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলে পেট্রোবাংলা সূত্র আমাদেরকে জানিয়েছেন। তবে চালকরা আমাকে বলেছেন যে দীর্ঘ সময় যেহেতু 2-3 দিন বিভিন্ন পাম্প রাজধানীর বিভিন্ন পাম্পগুলো বন্ধ থাকার কারণে আজকে একটু যানজট ভোগান্তি আছে, তবে এটি সপ্তাহ শেষে মিলবে স্বস্তি, এমনটাই জানিয়েছেন পেট্রোবাংলা। এই ছিল আমার কাছে রাজধানীর মগবাজার থেকে গ্যাস সংকটের সর্বশেষ পরিস্থিতি। সুমি। শফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, নেত্রকোনা থেকে সহকর্মী জাহাঙ্গীর আলম জানাচ্ছেন সেখানকার গ্যাস ও লোডশেডিং এর সবশেষ খবর। আপনি জানেন যে নেত্রকোনায় টানা 14 দিন গ্যাস সরবরাহ একেবারে বন্ধ থাকার পর গত 7 তারিখ থেকে কিছুটা স্বাভাবিক হলেও আজ প্রায় 9 দিন যাবত কিন্তু গ্যাসের সংকট দেখা দিয়েছে। সেই সাথে আমি জেলার প্রায় 5,500 আবাসিক অনাবাসিক গ্রাহক রয়েছে, আমি তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু জানিয়েছে আমাকে তারা রাতে কিছুটা চুলায় গ্যাস আসলেও কিন্তু দিনের বেলা একেবারে গ্যাস বন্ধ থাকে। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলার একমাত্র সিএনজি যে পাম্পটি রয়েছে সেই পাম্পে। এই পাম্পে আসলে গতকাল রাত থেকে কিন্তু বিভিন্ন গাড়ি গ্যাসের জন্য অপেক্ষা করছে। তারা কয়েকজন চালকের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে গতকাল রাত থেকে গ্যাসের জন্য তারা এসেছে, কিন্তু এসে পাম্পের যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে তারা গ্যাসের জন্য জানতে চেয়েছে। পাম্প কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছে গ্যাস যদি লাইনে না থাকে তারা কি করব, এবং পাম্প কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছে যে অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই। এদিকে কয়েকজন গ্রামের যে পল্লী বিদ্যুতের গ্রাহক আছে আমি তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন আসলে পল্লী বিদ্যুতের গ্রাম অঞ্চলে 24 ঘন্টার মধ্যে কিন্তু 18 ঘন্টা তারা বিদ্যুৎ পাচ্ছে না। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ জাহাঙ্গীর। রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেয়া 2 প্রধান প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে যাচাই বাছাই শেষে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। একই সঙ্গে বিরোধী দলীয় জোটের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদের মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়। উভয় প্রার্থীর জমাকৃত 2টি মনোনয়নপত্রের একটি বৈধ হওয়ায় নিয়ম অনুযায়ী অপরটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 18 আগস্ট। আর আগামী 20 আগস্ট জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ আগামী নির্ধারিত তারিখে যে রাষ্ট্রপতি নির্বাচন হবে 20 তারিখ, সেদিন তিনি একজন প্রার্থী হিসেবে বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছেন এবং আমরা ইনশাআল্লাহ 11 দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করব। নিয়ম হচ্ছে প্রথমটি যদি বৈধ পাওয়া যায় তাহলে আর দ্বিতীয়টি যাচাই বাছাই করা হয় না। প্রথমটি বৈধ হিসেবে পাওয়া গেছে, কাজেই দ্বিতীয়টি আর যাচাই বাছাই করা হয়নি। তো আপনাদেরকে আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23তম বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে বৈধ ঘোষিত হয়েছেন। এখন আমরা অপেক্ষায় থাকব 20 তারিখের নির্বাচনের জন্য। দেশে হাম ও ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক অবনতি ঘটছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে হামে মোট প্রাণহানি 902 জনে পৌঁছেছে। অন্যদিকে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 23,173 জন এবং মারা গেছেন 67 জন। চট্টগ্রামে ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হামের প্রকোপ। জেলার সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলমের মতে 1 জানুয়ারি থেকে 15 আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে 1,285 জন আক্রান্ত ও 3 জন মারা গেছেন। জুলাই ও আগস্টের সংক্রমণ আগের 6 মাসের চেয়ে প্রায় দ্বিগুণ।
পাশাপাশি জেলায় মোট হামে আক্রান্ত 716 জন এবং নিশ্চিত ও সন্দেহভাজন মিলে মৃত্যু হয়েছে 15 জনের। এডিস মশার ঘনত্ব আশঙ্কাজনক বাড়ায় চসিকের 8টি ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বিশেষ ক্রাশ প্রোগ্রাম চালু করা হয়েছে। হাম এখানে ঢাকা পাঠা দিয়েছে কুষ্টিয়া থেকে, আসার পরে হাম এই 4 দিন আগে ধরা পড়েছে। জি, হাসপাতাল থেকেই ধরা পড়েছে। এগুলো হয়েছে আজ 3 দিন আগে। পরশু দিন রাত্রেবেলা এরকম অবস্থা। তারপরে স্যাররা আবার রিপোর্ট করলো, তখন বলে যে হাম নিউমোনিয়া। আর পায়খানা করতে একদম সবুজ, এই পায়খানাটাও সারতো না, আর জ্বর তো যাইতোই না। দর্শক, রাজধানীর শেরেবাংলা নগর শিশু হাসপাতাল থেকে হাম ও ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী সীমা প্রধান। সুমি, আজ রাত ঠিক 1:40 এই হাসপাতালটির আইসিইউতে আরেকটি শিশুর প্রাণ ঝরে গেছে। সে এসেছিল কেরানীগঞ্জ থেকে, বয়স ছিল তার 5 বছর। হামের সাথে লড়াই করতে করতে অবশেষে তার প্রাণটিও ঝরে গেছে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের যেই সর্বশেষ প্রতিবেদন আছে সেখানে বলা হয়েছে গত 24 ঘন্টায় সারা দেশে 8টি শিশু আবারও মৃত্যুবরণ করেছে। এই হাসপাতালটিতে যারা আছেন অভিভাবক স্বজনরা, তারা কিন্তু বলছেন টিকাদান কর্মসূচি কিন্তু গত এপ্রিল থেকে চালু হয়েছে এবং তারা যারা আছেন অধিকাংশই কিন্তু 6 মাস বয়সী যারা আছেন তারা 6 মাস থেকে টিকা যেটি রয়েছে সেটি কাভারেজ হয়েছে এবং সেই সাথে কিন্তু তাদের দ্বিতীয় ডোজ যেটি রয়েছে সেটিও কমপ্লিট হয়েছে। তবে তাদের মনে যেন একটি প্রশ্ন, টিকা কর্মসূচি কি আসলে কার্যকর ভূমিকা রাখছে, এমনটাই কিন্তু তারা অভিযোগ করছেন। এছাড়া আমার পাশে যে শিশুটি আছে সে কিন্তু হামে আক্রান্ত ছিল, তাকে কিন্তু এই যে ডেঙ্গুর যে সেলটি আছে সেখানে এসে রাখা হয়েছে, কিন্তু আমরা দেখছি এখানে কিন্তু আলাদা করে কোনো মশারি কিংবা আলাদা যে সেফটি আছে সেটির কোনো ব্যবস্থা আমরা দেখছি না। যদিও বিশেষজ্ঞরা বলছেন যারা ডেঙ্গুতে আক্রান্ত তাদেরকে কিন্তু 24 ঘন্টা আসলে মশারিতে রাখা প্রয়োজন, কিন্তু সেখানে তারা যেই শিশুগুলো আছে সেটিও এখানে রেখেছেন, এমনটাই আমি দেখছি। তো সুমি, এই ছিল আমার কাছে আসলে এই হাসপাতাল থেকে সব শেষ। সুমি। সীমা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে হাম ও ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী তাপস দে আকাশ। সুমি, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে হাম ও ডেঙ্গু রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে 52 জন রোগী। অপরদিকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে প্রায় 42 জন রোগী। এই চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে তথ্য মতে চট্টগ্রামে হামে ভর্তি রয়েছে এই পর্যন্ত 268 জন। মোট হামে আক্রান্ত হয়েছিল 716 জন রোগী। চট্টগ্রামে হামে মৃত্যুবরণ করতে প্রায় 15 জন রোগী। এ পর্যন্ত ঢাকায় নমুনা প্রেরণের জন্য পাঠানো হয়েছিল 1892 জনের। অপরদিকে সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে 148 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। চলতি বছরে এ পর্যন্ত 426 জন রোগী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিল, আর সুস্থ হয়ে বাড়ি ফিরছিল 1188 জন। ডেঙ্গুতে চট্টগ্রামে মৃত্যুবরণ করেছে 3 জন। এদিকে মশা নিধনের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন যেই ওষুধ ব্যবহার করছে তা কতটা কার্যকর তা সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। এই ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আমার কাছে সর্বশেষ। সুমি। তাপস, ধন্যবাদ আপনাকে। এবার বাংলাদেশ অস্ট্রেলিয়ার খেলা প্রসঙ্গ। অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ 23 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের 9 উইকেটে হারিয়ে স্মরণীয় জয় তুলে নিয়েছে শান্ত বাহিনী। প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 198 রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে 426 রানের বিশাল পাহাড় গড়ে তুললেও দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা 284 রানে অল আউট হয়। অস্ট্রেলিয়ার পক্ষে ক্যামেরন গ্রিন ধৈর্যশীল 104 রানের ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ দুর্দান্ত বোলিং করে সর্বোচ্চ 5টি উইকেট শিকার করেন। হাসান মাহমুদ নেন 3টি উইকেট। জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র 56 রান।
লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ তামিম দ্রুত বিদায় নিলেও সাদমান ইসলামের অপরাজিত 25 ও মুমিনুল হকের 30 রানের উপর ভর করে একদিন বাকি থাকতেই ঐতিহাসিক জয় নিশ্চিত করে বাংলাদেশ। একই সঙ্গে 9 উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হাসান মাহমুদ। এদিকে ম্যাচ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে কথা বলেন এবং এই ঐতিহাসিক জয়ের জন্য টাইগারদের অভিনন্দন জানান। আসেন, আপনারা সবাই সুস্থভাবে আসেন। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। এক যুগেরও বেশি সময় ধরে পূর্ণাঙ্গ থানার কার্যক্রম চলছে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে। তবে জনবল, যানবাহন আর অবকাঠামো সংকটে ব্যাহত হচ্ছে পুলিশের কাঙ্ক্ষিত সেবা। মাত্র 17 শতক জায়গায় চলছে বিশাল এলাকার আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রম। এমনকি সরকারি বরাদ্দের 2টি গাড়ির একটি দীর্ঘদিন ধরে অচল। আশুগঞ্জ থেকে সহকর্মী আল মামুন শিপনের প্রতিবেদনে বিস্তারিত। একসময় খুন, ডাকাতি, চাঁদাবাজি আর অস্ত্রের ঝনঝনানিতে অশান্ত ছিল লক্ষ্মীপুরের পূর্বাঞ্চল। পরিস্থিতি নিয়ন্ত্রণে 1997 সালে চন্দ্রগঞ্জে স্থাপন করা হয় পুলিশ তদন্ত কেন্দ্র। সময় গড়িয়েছে, বদলেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। 2014 সালের 2 জুন তদন্ত কেন্দ্রটি রূপ নেয় পূর্ণাঙ্গ থানায়। কিন্তু এক যুগ পেরিয়ে গেলেও গড়ে ওঠেনি প্রয়োজনীয় অবকাঠামো। মাত্র 17 শতক জায়গায় 3তলা একটি ভবনেই চলছে থানার পুরো কার্যক্রম। ওসি, পুলিশ কর্মকর্তা ও সদস্যদের দাপ্তরিক কাজের পাশাপাশি একই ভবনে রয়েছে আসামি হেফাজতখানা ও মামলা পরিচালনার ব্যবস্থা। ফলে সীমিত জায়গায় বাড়ছে চাপ, আবাসন সংকটও প্রকট। সংকট রয়েছে যানবাহনেও। স্বল্প সংখ্যক জায়গাতে অফিস থেকে শুরু করে ব্যারাক এবং ফোর্সরা অনেক সময় ফোর্সরা বারান্দায় ঘুমাচ্ছে, থাকতে হচ্ছে বাধ্য হয়ে, এবং কিছু কিছু অফিসার ফোর্স বাইরে ভাড়াও থাকতে হচ্ছে। তার উপর নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য নেই আলাদা সেবার ব্যবস্থা, নেই পর্যাপ্ত বিশ্রামাগার, গুদাম, মসজিদ কিংবা বিকল্প বিদ্যুতের সুবিধাও। বাসস্থানের সমস্যা আছে, এখানে পর্যাপ্ত সিট নাই, এবং কি যেগুলো আছে এগুলো থাকার মতো না, এগুলো কিছু ভাঙাচুরা আছে। আবার কি আমরা যেই ফোর্স আছে এই ফোর্স থাকার মতো জায়গা নাই, এখানে পর্যাপ্ত জায়গা নাই, সবাই এখানে থাকতে পারি না আমরা। কিছু কিছু লোক নিচে উপরে সিঁড়িতেও থাকে। সরকারি গাড়ি আছে 2টা আমাদের, একটা হচ্ছে অফিসার ইনচার্জ মহোদয়ের আর একটা হচ্ছে এই টহল গাড়ির জন্য, কিন্তু এটা দীর্ঘদিন যাবত ধরে নষ্ট হয়ে অকেজো অবস্থায় আছে। আমরা যে ডিউটিগুলো করি ওই ডিউটিগুলোতে আমরা এই বাজার থেকে থেকে সিএনজি ধরে ডিউটিগুলো করি। সেবাগুলিতে যারা আছে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে দেখা যাচ্ছে বসার ডিউটি অফিসার রুমটা দেখেন অনেক ছোট, এখানে বসার কোনো পর্যাপ্ত জায়গা নেই যে 2টা মানুষ এসে কথা বলবে। তো এরপরে সমস্যা হচ্ছে আপনার বিদ্যুতের সমস্যা, আপনার এই বিদ্যুৎ চলে গেলে এখানে কোনো আইপিএস ব্যাকআপ নেই। এদিকে সংকট সমাধানে আশার বাণী শুনিয়েছেন লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার। আমাদের যে জায়গাটুকু আছে এটা তো ফাঁড়ির জন্য ছিল, আর এটা পরবর্তীতে আমরা কথা বলেছি, এবং যেহেতু এখন চন্দ্রগঞ্জ উপজেলা হয়েছে, উপজেলার পাশাপাশি আমরা চেষ্টা করছি আমরা থানার জন্য নতুন একটা জায়গা নিয়ে, এবং আমাদের যে ফায়ারের জন্য কটুক জায়গা হবে, ক্যাম্পের জন্য কটুক জায়গা হবে, থানার জন্য কটুক জায়গা হবে, এটা মিনিস্ট্রি থেকে নির্ধারণ করে দেওয়া হচ্ছে। ওটুকুতে আমরা প্রস্তাব পাঠাবো এবং একটা নতুন পূর্ণাঙ্গ একটা থানার ব্যাপারে, এবং হচ্ছে ওই থানার লজটা কি হবে সেটা হচ্ছে আমরা পুলিশ হেডকোয়ার্টার ওই অনুসারে হচ্ছে আমাদেরকে অবশ্যই আমাদের পরবর্তীতে হেল্প করবে, সবগুলো আমরা চিঠি দেওয়া আছে। শুধু কাগজে কলমে কিংবা আশ্বাসে নয়, বরং কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতে বাস্তবেই পূর্ণাঙ্গ থানা হিসেবে গড়ে উঠুক চন্দ্রগঞ্জ, এমন প্রত্যাশা লক্ষ্মীপুরের পূর্বাঞ্চলের মানুষের। আল মামুন শিপন, চ্যানেল এস, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। শনিবার বিকেলে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন ও হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট পরিদর্শন শেষে তিনি একথা বলেন। তিনি জানান, স্বাস্থ্য খাতকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং চলতি বছর এই খাতে সবচেয়ে বেশি বাজেট দেওয়া হয়েছে। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 50 শয্যা থেকে 151 শয্যা উন্নীত করা হবে। পাশাপাশি দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে 151 শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথাও জানান তিনি। এ সময় ঢাকা 19-এর সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে জাতীয় মৎস্য পক্ষ 2026-এর উদ্বোধন আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। আলোচনা সভায় মৎস্য সম্পদ রক্ষা, উৎপাদন বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনার উপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। পরে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা সফল চাষী ও সংশ্লিষ্টদের পুরস্কৃত করা হয়। দেশের উপকূলীয় ও দক্ষিণ অঞ্চলের 6টি এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী 48 ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর ফলে আগামী 5 দিন সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এবং দিন ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে। এতে করে তীব্র তাপদাহের পর জনজীবনের স্বস্তি ফেরার আশা করা হচ্ছে। দর্শক, কক্সবাজার থেকে আবহাওয়া নিয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী আয়াস রনি। সুমি, আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার সমুদ্র সৈকতে। আমি আমার পিছনে একটু দেখানোর চেষ্টা করছি। কক্সবাজারের যে বঙ্গোপসাগর রয়েছে তা বেশ উত্তাল দেখা যাচ্ছে। এছাড়া কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছে, এই কক্সবাজারে আজকে 3 নম্বর সতর্কতার সংকেত বহাল রাখা হয়েছে এবং নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া কক্সবাজারের যে আপনার বঙ্গোপসাগরের মাছ ধরার ট্রলার রয়েছে তাদেরকে উপকূলের কাছাকাছি থেকে মাছ ধরার জন্য বলা হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে এই বঙ্গোপসাগরে যে সৃষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে তার ফলে কক্সবাজারে আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির ফলে বৃষ্টির সাথে সাথে জোড়ো হাওয়াও মাঝে মধ্যে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। এছাড়া কক্সবাজারের যে আপনার নিম্নাঞ্চল রয়েছে এবং পাহাড় রয়েছে, সেখানে পাহাড় ধসের সম্ভাবনাও রয়েছে বলে এমনটা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর থেকে। এ ছিল কক্সবাজার থেকে আবহাওয়ার সর্বশেষ তথ্য। আয়াজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সুনামগঞ্জ থেকে সেখানকার আবহাওয়া নিয়ে সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী ফুয়াদ মনি তালুকদার। সুমি, আপনি যেমনটা বলছিলেন, গেল কয়েকদিনের তীব্র তাপদাহে সুনামগঞ্জ জেলাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। আজ সুনামগঞ্জের আকাশটা কিছুটা মেঘলা হলেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে এবং বাতাসের আর্দ্রতা বেশি থাকায় গরম ও ব্যবসা ভাব অনুভূত হওয়ার কথা রয়েছে। জেলার বিভিন্ন জায়গায় একই দিনে বৃষ্টি সহ বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুমি, এই ছিল সুনামগঞ্জ থেকে আবহাওয়ার সর্বশেষ। ফুয়াদ, ধন্যবাদ আপনাকে। চ্যানেলে দেশের কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির অর্থনীতি, থমকে গেছে কলকারখানা, বিপর্যস্ত জনজীবন, দ্রুত সমাধানের আশ্বাস পেট্রোবাংলার। রাষ্ট্র পুনর্গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর, স্নাতক পর্যন্ত নারী শিক্ষা ও বৈতনিক সহ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পোশাক ব্যাগ বিতরণের ঘোষণা। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জিতে রেকর্ড গড়ল বাংলাদেশ, ডারউইনে অজিদের 9 উইকেটে হারালো টাইগাররা, প্রধানমন্ত্রীর অভিনন্দন। এক যুগ পেরিয়েও পূর্ণাঙ্গ অবকাঠামো নেই চন্দ্রগঞ্জ থানায়, জনবল যানবাহন সংকটে ব্যাহত পুলিশের কাঙ্ক্ষিত সেবা।
এবং বঙ্গোপসাগরে লঘুচাপের পূর্বাভাস, সমুদ্রবন্দরে 3 নম্বর সংকেত, উপকূল জুড়ে ঝড়ো হাওয়া ও বৃষ্টির আশঙ্কা, জেলেদের সতর্ক থাকার নির্দেশ। এই ছিল চ্যানেল এস দেশের কথায়। দর্শক, চ্যানেল এস এর সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।